সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আবু আলম শহীদ খান আমাদের আজকের অতিথি। স্বাগত আবু আলম। ধন্যবাদ। শিরোনামে হচ্ছে, দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে, বীরের রক্তস্রোত মায়ের অস্ত্র দ্বারা যেন বিতা না যায় খালেদা জিয়া। আর জুলাই ঘোষণাপত্র আদায়ে অনড় এনসিপি। মানবজমিন, ফ্যাসিবাদের পতনের সুযোগ সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার। খালেদা জিয়া। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে প্রশ্ন তারেক রহমানের। আমার দেশ বিপ্লবের জুলাই স্মরণে একাত্ম জাতি। কোটা বাতিল দাবিতে সারা দেশে অবরোধ, ফিরে দেখা। আমাদের সময় ডক্টর ইউনূসের বার্তায় কেটে গেছে নির্বাচনী সংশয়। সরাসরি ভোটের ন্যায়ভিত্তিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়। কালবেলা নিজেকে নিরাপত্তাহীনভাবে নর্তেক মানুষ। পিআর পদ্ধতি কতটা উপযোগী তা ভেবে দেখতে হবে। তারেক রহমান। দেশ রূপান্তর জাগ্রত, জুলাইয়ে ফের ঐক্য, ফুল গিয়ারে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি সিইসি। সময়ের আলো ঐক্যের ভিত করার প্রত্যয়, চাপে পড়বে মধ্যবিত্ত। খবরের কাগজ, নির্বাচন নিয়ে সংশয় কাটছে, স্বৈরাচার যেন মাথাচাড়া দিতে না পারে। আলোকিত বাংলাদেশ, ঐক্য বজায় রাখার ডাক খালেদা জিয়ার। সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন সড়কে নামেন শিক্ষার্থীরা। করতোয়া স্বৈরাচার যেন আর মাথাছাড়া না দেয়, ঐক্য বজায় রাখার আহ্বান। আপনি জানেন যে আজকের কাগজগুলোর শিরোনামের মধ্যে আছে ওই 1 জুলাই যেভাবে 2024-এ কোনো অভ্যুত্থানের শুরুটা যেভাবে হয়েছিল, সেইভাবে কী কেটেছিল, তো সেটা নিয়ে অনেক সভা সমাবেশ, আলোচনা এর মধ্যে দিয়ে দিনটা কেটেছে। অনেকে স্মৃতিচারণ করেছেন এবং নানা কর্মসূচি ছিল। আপনি কীভাবে দেখছেন? এটা তো খুব স্বাভাবিক যে আপনার একটা গণ অভ্যুত্থান বা ছাত্র গণ অভ্যুত্থানের পরে সেই দিনগুলোর স্মৃতিচারণ হবে। কেন 1 জুলাই থেকে তো এক দফা দাবি নিয়ে শুরু হয়ে গেছিলো এবং সেই রক্তচক্ষু বলেন আর কর্তৃত্ববাদী শাসন বলেন বা পুলিশের যে তৎপরতা, তার মধ্য দিয়ে জনগণ আন্দোলনে নেমে পড়েছিল এবং রাজপথ প্রায় দখল করে ফেলেছিল। সুতরাং সেই দিনটা তারা উদযাপন করবেন বা সেই দিনটাকে স্মরণ করবেন এবং স্মরণ করে ভবিষ্যৎ বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন কীভাবে নিশ্চিত করবেন, এগুলো তারা আলোচনা করবেন। এটা খুব স্বাভাবিক এবং এই আলোচনাগুলো আজকে সারাদিন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল করেছেন, এনসিপি করেছে এবং এটা পদযাত্রাও হয়েছে। আর আবু সাইদের মাজারে বা সমাধিস্থলে গিয়েছিলেন লোকজন এবং সেখানেও তারা কিছু তাদের প্রতিজ্ঞার কথা উচ্চারণ করেছেন। শহীদ মিনারে যারা গিয়েছিলেন তারা জাতীয় সঙ্গীত গিয়েছেন সমাবেত কণ্ঠে। সব মিলিয়ে আজকের দিনটা বেশ অনেক কর্মসূচির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে এবং শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে। তো এই দিনটাকে স্মরণ রেখে সামনে কিভাবে এগোনো যায় সেটা নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক যারা করেন, যারা মাঠে আছেন, তারা আলোচনা করবেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবেন, সেটা আমরা আশা করতে পারি। বিএনপির সমাবেশে খালেদা জিয়া বলছেন যে কোনো মূল্যে ঐক্য বজায় রাখতে হবে। হ্যাঁ, ঐক্য বজায় রাখা মানে এটা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, মানে কর্তৃত্ববাদ বিরোধী ঐক্য বা স্বৈরাচার বিরোধী ঐক্য, সেটা বজায় রাখার কথা উনি বলেছেন। যে কোনো মূল্যে বজায় রাখতে হবে, এটা তো একজন দেশনেত্রী হিসেবে উনি এই আহ্বানটা জানাতে পারেন। এবং আমাদের তো কতগুলো কমন মিনিমাম পয়েন্টে ঐক্যবদ্ধ থাকতে হবে, যে ভবিষ্যতে আমাদের নির্বাচনটা কিভাবে হবে, সেই নির্বাচনের পরে যে দল বা যে রাজনৈতিক গোষ্ঠী জনগণের ভোটে দায়িত্ব পাবেন, তারা কিভাবে দেশটা পরিচালনা করবেন এবং সেখানে কি কি সংস্কার নিয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারি এবং সেই সংস্কারগুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, এইসব বিষয়ে তো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা এই আহ্বান একজন দেশনেত্রী হিসেবে উনি যে দিয়েছেন, সেটা তো ভালো আহ্বান এবং সেটার প্রতি সকলের মনোযোগ নিশ্চয়ই আকর্ষিত হবে এবং সকলে সেইভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। ইত্তেফাকে দেখছিলাম জুলাই ঘোষণাপত্র আদায়ে অনড় এনসিপি। না, জুলাই ঘোষণাপত্র নিয়ে বেশ কিছু মানে কথাবার্তা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে এবং
পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে যে জুলাই ঘোষণাপত্রটা কিভাবে হবে, এবং একসময় এনসিপি মনে করছিল যে তারা তাদের নিজেদের মতো করে ঘোষণা করবে, এবং তারা সেটা একবার চেষ্টাও করেছিল, তারিখ দিয়ে দিয়েছিল। তখন সরকারের পক্ষ থেকে সেরকম সাড়া না পেয়ে তারা সেখান থেকে সরে আসে, এবং পরবর্তীতে সরকারও বলেন যে জুলাইয়ের মধ্যে 30শে জুনের মধ্যে একটা ঘোষণা তারা তৈরি করবেন, এবং সেই ঘোষণার জন্য তারা আলাপ আলোচনা শুরু করেন। তো সেটা জুলাই ঘোষণার আলোচনা আর সংস্কারের আলোচনা এটা কিন্তু একই আলোচনা। আমার কাছে যেটা মনে হচ্ছে যে জুলাই ঘোষণার পত্র তৈরি করার জন্য কোনো আলোচনা হচ্ছে না এই মুহূর্তে, আলোচনা হচ্ছে সংস্কার, কি কি সংস্কার হবে এবং সেই সব সংস্কারের ভিত্তিতে একটা ঘোষণা হবে। সেটাকে জুলাই ঘোষণা বলা হবে কিনা আমি এখনো নিশ্চিত না, বাট আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি যেটা বলছে এটার সাথে এটার সম্পর্ক কম, তারা তো সংবিধান প্রশ্নের সিদ্ধান্ত। হ্যাঁ, সুতরাং সেই জুলাই ঘোষণা তো আর সরকারের পক্ষে দেওয়া সম্ভব হবে না, কেন ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে, এমনকি প্রধান উপদেষ্টা নিজেও বলেছিলেন যে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটা ঘোষণা তৈরি করা হবে। এখন আমি যেটা দেখছি যে আলাপ আলোচনার ভিত্তিতে যদি সংস্কারের বিষয়ে যেসব বিষয়ে একমত হবে, ঐক্যমত্য হবে, সেই সব বিষয় নিয়ে একটা ঘোষণাপত্র হতে পারে, এবং সেটাকে জুলাই ঘোষণা আপনি বলতে পারেন। সেই ঘোষণায় নিশ্চয়ই এই যে আজকের যে আন্দোলন, যে গত বছরের জুলাইতে যে আন্দোলন হয়েছে এবং যেভাবে আমাদের নাগরিকরা, আমাদের ছাত্ররা, আমাদের সাধারণ মানুষেরা রক্ত দিয়েছেন স্বৈরাচার পতনের জন্য, সেইটার একটা তো অবশ্যই ঘোষণা থাকতে হবে যে ওটার যে একটা স্বীকৃতি, সেই স্বীকৃতি তো আছেই। সেই স্বীকৃতি আছে বলেই তো এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই স্বীকৃতি আছে বলেই তো আজকে সারাদিন এই বিষয়ে কর্মসূচি পালিত হচ্ছে এবং আগামী কয়েকদিন এই কর্মসূচি পালন হবে। সেই স্বীকৃতি তারা পেতে চান যারা জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি, সেই স্বীকৃতিতে তারা পেতে চান, এবং সেই স্বীকৃতিটা নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই স্বীকৃতির ঘোষণাটা করতে আমি কোনো অসুবিধা দেখি না। ওয়েল, সিইসির একটি মন্তব্য ঘিরে নির্বাচন নিয়ে যে সংশয় ছিল, সংশয় কেটে গেছে এমন মন্তব্য নিয়ে রিপোর্ট ছাপা হয়েছে কাগজে আজকে। সিইসি বলছেন যে ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, মানে সিইসি তো এর আগেও বলেছিলেন যে তাদের মানে ভোটের যেহেতু উনি প্রধান উপদেষ্টার সঙ্গে এটা ইম্পর্টেন্ট আর কি, যে প্রধান উপদেষ্টার সাথে কথিত সৌজন্য সাক্ষাৎ, কথিত এই জন্য বলছে যে এই টপ লেভেলে আসে এইসব সৌজন্য সাক্ষাৎ হয় না, এই টপ লেভেলে কিছু না কিছু আলোচনা হয়। এখন আমরা জানি না, আপনি জানেন না, এখন পরিষ্কার হয়েছে এটা। উনি তো এটা দিয়ে পরিষ্কার হয়েছে কিনা আমি জানি না। না, কয়েকটা বিষয় তো উনি বলেছেন যে এই বিষয় নিয়ে আলোচনা, তখন হয়তো পরিষ্কার মানে হচ্ছে। উনি বলছেন ডেট ছাড়া সবই আলোচনা হয়েছে, ডেট ছাড়া সবই আলোচনা হয়েছে। তো এটা তো আবার ওই যে আমাদের তো কনফার্মেশন হতে হবে প্রেস উইং থেকে অথবা প্রধান উপদেষ্টার কাছ থেকে। এখন আপনি আলোচনার পরে তাহলে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছিল যখন প্রেস উইং বলল এটা শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, তো তখন এই স্টেটমেন্টটা না করলেও পারতো প্রেস উইং। তো ওইটা করার জন্য কিন্তু একটা সংশয় সৃষ্টি হয়েছিল কি আলোচনা হয়েছে। তো এখন আলোচনার মধ্যে দিয়ে তারা ফুল গিয়ারে আছেন, খুবই ভালো কথা। এবং তাদের জন্য তো আসলে 90 দিন সময় দরকার। তাদের সবচেয়ে বেশি যেটা দরকার, অনেক সংস্কারের চেয়ে তাদের দরকার যে গভর্নমেন্ট অফ দ্য ডে, গড, মানে যারা এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা ভালো নির্বাচন চান কিনা, তাদের সেই সদিচ্ছা আছে কিনা, তাদের আন্তরিকতা আছে কিনা, এবং তারা সেই নির্দেশটা দেবেন কিনা সকল পক্ষকে। কেন নির্বাচনে তো আর এই আমাদের সিইসিদের কথা তো বলে লাভ নেই, কেন আমাদের সিইসি যিনি হন বা যাকেই সিইসি করা হোক বা যেই নির্বাচন কমিশন থাকুক, সেই নির্বাচন কমিশনের একার পক্ষে কোনো ভালো নির্বাচন করা সম্ভব হয় না, সম্ভব নয়। কারণ 12 থেকে 14 লক্ষ সরকারি কিছু বেসরকারি কর্মচারী এই নির্বাচনের সাথে যুক্ত থাকেন, যারা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকেন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট পোলিং অফিসার। তারপরে আমাদের রাজনৈতিক দলগুলো থাকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে, ভোট কেন্দ্রের আশেপাশে অন্যান্য লোকজন থাকে, প্লাস রিটার্নিং অফিসার থাকেন, সহকারী রিটার্নিং অফিসার থাকেন। তো সবাই মিলে এই নির্বাচনটা করতে হয়, এবং এখানে সরকারের সদিচ্ছা, এটা অনেক আলোচনা হয়েছে। আমরা গত 15 বছর ধরে আলোচনা করেছি, 10 বছর ধরে তো অবশ্যই আলোচনা করেছি 14, 18, 24 নির্বাচনের পরে, যে সরকারের সদিচ্ছা না থাকলে ভালো নির্বাচন করা যায় না। এবং এটা প্রমাণিত হয়েছে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারগুলো যখন ছিল 91, 96, 2001, 2008-এ ভালো নির্বাচন হয়েছে। ওই ভালোর কথা যদি আপনি বলেন যে এটা কি শতভাগ ভালো হয়েছে কি না, উত্তর হচ্ছে না, শতভাগ কোনো জিনিসই হয় না।
সেটার হতে পারে 90%, 92%, 96%, মানে একটা থ্রেশহোল্ড আপনাকে চিন্তা করতে হবে। এবং মানুষ যারা ভোটার, জনগণ এবং যে প্রতিদ্বন্দ্বী পার্টিগুলো আছে তারা মনে করবে যে না, নির্বাচনটা ভালো হয়েছে এবং আমি এই নির্বাচন নিয়ে আমাদের তেমন কোনো আপত্তি নাই, সেটাকে আপনারা ভালো নির্বাচন আমরা বলতে পারি। আপনি জানেন যে পিআর পদ্ধতি নিয়ে নতুন করে একটা বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্কে তারেক রহমান মানে ভিন্ন মত প্রকাশ করেছেন এই পিআর পদ্ধতি নিয়ে। পিআর পদ্ধতি বিষয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আলোচনা, মানে অনেক দিন ধরে হয়তো আলোচনা হচ্ছে, বাট এই যে 5ই আগস্টের পরে আমরা বেশ কিছুদিন ধরে এটা আলোচনা করেছি। এবং বাংলাদেশে এই মুহূর্তে পিআর পদ্ধতি চালু করার অবস্থা আছে কিনা এটা গভীর পর্যালোচনা এবং আলোচনার দাবি রাখে। একটা উদাহরণ হিসেবে বলা যায়, যদি আমি পার্লামেন্টের পার্লামেন্টে যদি আমরা পিআর পদ্ধতি চালু করতে চাই, তাহলে তো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা কোনো দল পাবে না, তখন একটা হ্যাং পার্লামেন্ট হয়ে যাবে। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে একটা দলকে 50% ভোট পেতে হবে, মানে 300 আসনের পার্লামেন্ট যদি থাকে, আমরা তো জানি না সংস্কার কি হবে, তো 300 আসনের পার্লামেন্ট নির্বাচনে 50% পেলে তখন একটা দল 150টা আসন পাবে। তো তার চেয়ে একটু বেশি, মানে 51% পেলে আরও ভালো, যাতে 151টা 52টা আসন পায়, যাতে তারা সরকার গঠন করতে পারে। তো ওই অর্থে এই পিআর পদ্ধতি এখন চালু করা হলে একটা হ্যাং পার্লামেন্ট হবে এবং পিআর পদ্ধতিটা বুঝতেই জনগণের একটা অসুবিধা হবে। নানান কথাবার্তা হতে পারে, যেমন আমি আমার এমপি কে হবে তাকে চিনব না, এবং তারপরে তো এইটার যদি ভোটের ভিত্তিতে দলগুলোকে বলা হয় তোমরা তোমাদের এমপি দাও, তখন কিন্তু আমরা যে গণতন্ত্রের কথা বলছি, তখন দলগুলো কাকে কাকে এমপি বানাবে, তখন দলের নেতারা, এই যে আমরা স্বৈরাচারের কথা বলছি, আমরা কর্তৃত্ববাদের কথা বলছি, দলের ভিতর গণতন্ত্রের অভাব বলছি, দলগুলোকে আত্মশুদ্ধি করতে হবে এসব বলছি, তখন তো তাদের হাতে এইটা থাকবে যে তারা তাকে যাকে ইচ্ছা তাকে মনোনীত করবেন। এবং আমি যে এলাকায় থাকি বা আপনি যে এলাকায় থাকেন, আমার প্রতিনিধিকে আমি জানতেই পারবো না, আমি কাকে ভোট দেবো এটাও জানতে পারবো না। সো এই পদ্ধতি চালু হওয়ার পৃথিবীর অনেক দেশে আছে, সেসব দেশে তো প্রেসিডেন্সিয়াল পদ্ধতি এবং পিআর পদ্ধতি অনেক কিছু আছে, সেগুলো আমাদের আলোচনা করতে হবে। আর সংস্কার কমিশন যেটা নিয়ে আলোচনা, এটা কিন্তু ওই জামাতে ইসলামী, ইসলামী ঐক্য জোট এবং অন্যান্য দল হাত পাকা, তারা যে মিটিং করলো কয়েকদিন আগে, তারা লক্ষাধিক লোকের সমাবেশ করেছে বলে তারা দাবি করে, সেখানে তারা বলেছে পিআর ছাড়া আমরা নির্বাচন করতে চাই না, নির্বাচনে যাব না। এটা কিন্তু একটা নতুন দাবি। সংস্কার কমিশনের যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা যায় কিনা। তো উচ্চ কক্ষ যদি সবাই মিলে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারি, তাহলে উচ্চ কক্ষ কীভাবে গঠিত হবে সেটা নিয়ে তো আলাপ আলোচনা হবে, কত সদস্য বিশিষ্ট হবে। ধরেন উচ্চকক্ষ যদি 100 সদস্য বিশিষ্ট হয়, সেই ক্ষেত্রে 50 জন পিআর পদ্ধতিতে আসতে পারে, বাকি 50 জন বিভিন্ন পেশাজীবী থেকে আসতে পারে। মানে আমি একটা জাস্ট প্রস্তাবনার কথা বলছি, এটাই পূর্ণ প্রস্তাবনা না, বাট এটা নিয়ে পূর্ণ একটা প্রস্তাবনা আলোচনা করতে হবে। এটা ডিসাইড করবে রাজনৈতিক দলগুলো। এখন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য করতে পারে, বাট আপনার উচ্চকক্ষ তো এখনই আপনি করতে পারবেন না। আপনি যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট বা সংসদ গঠিত হবে, তাদের কাছে এটা রেটিফাই করতে হবে যে আমরা উচ্চকক্ষ করব। সেই উচ্চকক্ষ কিভাবে তৈরি হবে, বা ওই যে 100 আসন নারী, সেখানে ভোটাভুটিটা কীভাবে, এটা কিন্তু ওই পার্লামেন্টের মাধ্যমে করতে হবে। নতুবা কিন্তু ওই 100 আসন যদি আমরা করি, ওই এখনকার সিস্টেমে যাবে, যার যত আসন আছে পার্লামেন্টে তারা তত সংখ্যক, মানে তত সমানুপাতিকভাবে পাবেন। ওটা এক ধরনের পিআর আর কি, তো সেটাই পাবেন। তো এই বিষয়গুলো নিয়ে আসলে পার্লামেন্ট নির্বাচনের পরে পার্লামেন্টকে ডিসাইড করতে হবে যে তারা কি পদ্ধতিতে উচ্চকক্ষটা নির্বাচন করতে চান। এবং আমার মনে হয় বিএনপি ওই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতে পারে। বিএনপি যে সরাসরি একদম নাকচ করে দিয়েছে, এটা না করে উচ্চকক্ষের বিষয়ে আলাপ আলোচনাটা করা যেতে পারে, যেহেতু অন্যান্য দলের একটা দাবি আছে এবং পৃথিবীর অনেক দেশে পিআর আছে, এবং বিএনপি যেহেতু 31 দফা এবং ইদানিংকালে তারা উচ্চকক্ষের ব্যাপারে একমত হয়েছেন, সুতরাং উচ্চকক্ষের নির্বাচনটা কিভাবে হবে এটা আলোচনা এনে পিআরের বিষয়টা ওখানে ফয়সলা করার একটা সুযোগ আছে বিএনপির, সেটা তারা করতে পারেন। ধন্যবাদ। আমাদের সময় একটা রিপোর্ট, আইন শৃঙ্খলা বাহিনীর নির্বাচন প্রস্তুতি, সেখানে তারা বলছে যে লুট হওয়া অস্ত্র ও মব সন্ত্রাসের নিরাপত্তা ঝুঁকি। না, এই নিরাপত্তা ঝুঁকি তো অবশ্যই আছে। তো নির্বাচন কমিশন তো ফুল গিয়ারে কাজ করছেন। এখন আমাদের হাতে যদি আমরা ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন ধরি, তাহলে ধরেন 90 দিন আগে বা 90 দিন সময় নিয়ে যদি আমরা নির্বাচনের শিডিউল এই বিষয়গুলো চিন্তা করি,
তাহলে হয়তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসের শিডিউলে থাকবে। তো নভেম্বর থেকে তো আমাদের হাতে এখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 5 মাসের মধ্যে একটা সময় আছে। এই সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের মাঠে যে সেনাবাহিনী আছে এবং আমাদের অন্যান্য যে বাহিনী আছে তাদেরকে নিয়ে আসলে ভালোভাবে কাজে নামতে হবে, কঠোরভাবে। এবং এই লুট হওয়া অস্ত্রের 1/3 অনেক 2 মাস আগের বা 1 মাস আগের রিপোর্টে এরকম বলা হচ্ছিল যে 1/3 এখনো উদ্ধার হয়নি। বাট এটাও পরিষ্কারভাবে সরকার বলতে পারে যে তাদের কত অস্ত্র এখনো তো উদ্ধার হয়নি। সেই অস্ত্র উদ্ধার এবং বেআইনি অস্ত্রও থাকতে পারে মানুষের কাছে, সেগুলো উদ্ধার করার জন্য তাদেরকে অবশ্যই একযোগে কাজ করতে হবে। হ্যাঁ, নির্বাচনের আগে তো অবশ্যই এইসব অস্ত্র উদ্ধার করতে হবে। এবং সাধারণ অস্ত্র যাদের কাছে আইনি অস্ত্র আছে সেই অস্ত্রগুলো তো অবশ্যই থানায় অথবা জেলা যে ইয়েতে আছে আর্কাইভে তারা জমা দিতে পারবেন, জেলার গুদামে। তো সেইভাবে সমস্ত অস্ত্র তাদের বের করে আনতে হবে। এবং এই যে মবের ব্যাপারটা খুব সিরিয়াসলি তো সরকারকে দেখতে হবে। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে অনেকবার অনেক রকম কথা বলা হয়েছে, কিন্তু ইনফ্যাক্ট আমরা মবের যে কার্যক্রম সেটাকে সেইভাবে কঠোরভাবে দমন করতে দেখিনি। সেখানেও কঠোরভাবে দমন করতে হবে। এই রিপোর্টটা খুব ভালো যে এই দুটো একটা অবশ্য কর্তব্য হবে আইন শৃঙ্খলা বাহিনীর, যাতে তারা মবটাকে একদম বন্ধ করে ফেলতে পারেন পরিপূর্ণভাবে। এটা একেবারে পরিপূর্ণভাবে বন্ধ করতে হবে, পূর্ণাঙ্গভাবে, এবং অস্ত্র উদ্ধারটা করতে হবে। তাহলে তো নির্বাচনের পরিবেশের ব্যাপারে ওই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই সে কারণে এখন নির্বাচন করা যাবে না, এটা যে একটা অজুহাতের মতো হয়ে যায়, সেই অজুহাতটাও দূর হয়ে যাবে। ওইদিকে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক সিইসি নুরুল হুদা। তিনি স্বীকার করেছেন রাতের ভোটের কথা। 164 ইম্পর্টেন্ট জবানবন্দি। তো ওখানে তো স্বীকার করেছেন। এখন রাতের ভোট নিয়ে তখন 18 সালে তো অনেক আলাপ আলোচনা হয়েছিল, তখন কেউ বলছেন রাতের ভোট, তারপরে এটা বলে প্রমাণক নেই। এখন বোঝা গেল যে রাতের বেলা ভোট হয়েছিল এবং এটা নির্বাচন কমিশনার সিইসি নিজেই স্বীকার করছেন। 164 স্টেটমেন্ট দেওয়ার পরে এরপরে যে আইনি পদক্ষেপ হবে সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা অতীতে কিন্তু দেখেছি মতি ভাই যে 164 স্টেটমেন্ট দেওয়ার পরে জেলখানে যাওয়ার পরে এসে এটা রিট্র্যাক্ট করার অনেক নজির আছে। নুরুল হুদা সাহেব কী করবেন এটা দেখার জন্য একটু অপেক্ষা করতে চাই, এবং উনি কী কী স্টেটমেন্ট দিলেন। এবং ওনার পক্ষে তো পুরা বাংলাদেশের ভোটের যে চিত্র সেটা তার পক্ষে তুলে ধরা নিশ্চয়ই সম্ভব হয়নি, এবং এরকম কোনো কাজ তো তারা করেননি ভোটের পরে। ওই নির্বাচন কমিশন এই কাজটা তো করেননি যে তাদের কোথায় কেমন ভোট হলো এবং রাতের বেলা কোন কোন জায়গায় ভোট হয়েছিল। এবং এটা তো পুরা একটা ওই যে মেটিকুলাস ডিজাইন ছিল বলতে হয়। এখনকার এই যে আন্দোলনের মেটিকুলাস ডিজাইন, ওটাও একটা ডিজাইন ছিল, সেই ডিজাইনের ভিত্তিতে তারা এইসব করেছেন। সুতরাং এর উপরে তো পুরো গবেষণা কেউ করে নাই, এবং নির্বাচন কমিশনের নিজস্ব রিপোর্টও নাই, এবং আমাদের যে বিরোধী দলগুলো আছে তারাও কিন্তু খুব একটা করেন নেই। কেন ওই সময় অনেক মামলা মোকদ্দমা হওয়ার কথা ছিল, যেগুলো হয়নি। মামলা মোকদ্দমাতে তারা ইন্টারেস্ট পান নাই নানান কারণে, সেই সময়কার রাজনৈতিক চাপ বা রাজনৈতিক পরিস্থিতির কারণে হয়তো হয়নি। বাট এগুলো তো ভবিষ্যতের জন্য, যেটা আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে থাকবে তাদের কিন্তু তাদের প্রতিটা কেন্দ্রের যে ফলাফল, প্রতিটা কেন্দ্রের যে অবস্থা, নির্বাচনী পরিবেশ এবং কিভাবে নির্বাচন হচ্ছে, এগুলো কিন্তু তাদেরকে অবশ্যই রেকর্ড করতে হবে। এটা ভিডিও রেকর্ডিংও হতে পারে, যেমন মাঝে মাঝে তো নির্বাচন কমিশন আবার আপনার ফোন ব্যবহার বন্ধ করে দেয় যাতে কোনো রেকর্ড করা যায় না, সিসিটিভি ব্যবহার বন্ধ করে দেয়। আপনার যারা মিডিয়া থাকেন, প্রিন্ট মিডিয়া তো বটে, যারা ইলেকট্রনিক মিডিয়া তাদের প্রবাসীদের প্রবেশাধিকার সংরক্ষিত করে দেন, তাদের ভোট কেন্দ্রে ঢুকতে দেন না। এটা সুবিধা অসুবিধা দুটোই আছে, বাট এইসব করার কারণে কিন্তু অনেক রিপোর্ট বাইরে আসে না, অনেক ডকুমেন্টেশন হয় না। আমি প্রত্যাশা করবো যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন বা একটা খুবই শ্রেষ্ঠ নির্বাচন যেটা পৃথিবী দেখবে এরকম একটা কথা বলেছেন, সুতরাং এবার ভোট কেন্দ্রগুলোকে এই সিসিটিভি ক্যামেরার আন্ডারে অথবা আমাদের যে মিডিয়া আছে মিডিয়ার আন্ডারে অথবা যার যে ফোন আছে সবার ফোন উন্মুক্ত করে তার ভিডিও টিডিও করার একটা সুযোগ দিতে হবে। তাহলে আমরা ডকুমেন্টেশন পাবো, এবং পাওয়ার ভিত্তিতে তখন বোঝা যাবে যে নির্বাচনটা কেমন হয়েছে। আমার দেশের শিরোনাম হচ্ছে হিসাব মিলছে না সংস্কারের আশাবাদী ঐক্যমত্য কমিশন। হ্যাঁ, ঐক্যমত্য কমিশন তো মানে একবার বলে যে তারা নিরাশ হয়ে যাচ্ছেন, আর একবার বলে আশাবাদী হচ্ছেন। নিশ্চয়ই আশাবাদী হওয়ার তো কারণ আছে, বেশ কিছু বিষয় তো ঐক্যমত্য হয়েছে, 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রী মেয়াদ,
এবং এই যে যদি একটু আগে আমরা যেটা আলাপ করলাম উচ্চ কক্ষ, উচ্চ কক্ষের নির্বাচন নিয়ে যদি একটা ঐক্যমত হয়, যদি তারা ঠিক করেন যে মানে উচ্চ কক্ষে কিছু সমানুপাতিক রিপ্রেজেন্টেশন পিআর সিস্টেম করতে পারেন তারা আলাপ আলোচনা ভিত্তিতে, তাহলে কিন্তু অনেক দূর আগানো যাবে। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ওই জায়গাটা খুবই থিন লাইন একটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে, বাট সেখানেও যদি কোনো ভারসাম্যের ব্যাপার থাকে সেটা যদি তারা করতে পারেন, সব মিলিয়ে আমার মনে হয় যে কিছু সংস্কার নিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই সংস্কারগুলো নিয়ে কাজ করে পরবর্তীতে যদি আমরা ঐক্যমত্য হই যেসব বিষয় সেসব বিষয় ইমপ্লিমেন্ট করার ব্যাপারে রাজনৈতিক দল, যেটা বেগম খালেদা জিয়া বলেছেন যে রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকতে হবে। তো আমরা এটা প্রত্যাশা করতে পারি যে রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে যদি সংস্কার কমিশন একটা জায়গায় পৌঁছতে পারে এবং একটা ঘোষণা যদি হয়, সেই ঘোষণা নিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলা যাবে। না, আপনি ঠিকই বলছেন, যদি তাদের মধ্যে মানে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকে তাইলে এটা সম্ভব। এটা সম্ভব, হ্যাঁ। কিন্তু বাস্তব অবস্থা তো অন্য না, বাস্তবে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, সেটাকে আপনি থাকাটাই বিশাল হিসাবে বিবেচনা করা যাবে না কেন। একটা গণতান্ত্রিক সমাজে, বহু মতের সমাজে নিজেদের অনেক মতামত থাকবে, এক এক দলের একটা মতামত থাকবে, ব্যক্তির মতামত থাকবে, বাট এইখানে সমাধানটা কি? সমাধান হলো সংখ্যাগরিষ্ঠ মানুষ যেমন চাইবেন সেরকমভাবে রাষ্ট্রটা চলতে হবে এবং কতগুলো মৌলিক ব্যাপারে একমত হতে হবে, যে এটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, এটা মানবিক রাষ্ট্র হবে, এটা বহু মতের রাষ্ট্র হবে, এটা আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, 90-এর যে গণঅভ্যুত্থানের চেতনা, 24-এর যে স্বপ্ন, সেই সব মিলিয়ে একটা রাষ্ট্র আমরা গড়ে তুলব। সুশাসন থাকবে যে রাষ্ট্রের গণতন্ত্র ঠিকমতো কাজ করবে, যে রাষ্ট্রে মানবিক অধিকার লঙ্ঘিত হবে না, যে রাষ্ট্রে মানুষের শান্তিপূর্ণভাবে তাদের জীবনযাপন করতে পারবেন এবং মানুষের খাদ্যের যে নিশ্চয়তা সেটা থাকবে, তার আবাসের নিশ্চয়তা থাকবে, তার কর্মের নিশ্চয়তা থাকবে, শিক্ষার নিশ্চয়তা থাকবে, স্বাস্থ্যের নিশ্চয়তা থাকবে। এইসব মিলেই তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। বিদেশি খবর, রাশিয়ার গণমাধ্যমকে ইরান বলেছে রাশিয়ান গণমাধ্যমকে ইসরায়েলের সঙ্গে হবে আখেরি যুদ্ধ। হ্যাঁ, এটা তো যুদ্ধ একবার হলো, এখন যদি যুদ্ধ তো হয়েছে এবং এতে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে এবং সাধারণ মানুষের কিন্তু ক্ষতিটা হয়, ক্ষতিটা তো অন্য কারো হয় না, রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে। টপ লিডার রাষ্ট্রের ওই ক্ষতিটা তো সাধারণ মানুষের ক্ষতি, যে রাষ্ট্রের যে রিসোর্সের ক্ষতি। আর এই যে এইসব যুদ্ধাস্ত্রের তো এক মানে মিলিয়ন ডলার দাম, বিলিয়ন অর্থ তারা খরচ করেছেন, সেই অর্থ যদি তারা মানুষের জন্য খরচ করতে পারতেন তাহলে হয়তো মানুষের যে ভাগ্যের পরিবর্তন হয়ে যেত। তো এটার একটু বলা যায় যে এটা 3 বুড়ার একটা মানে হয়েছে, যে আমরা পটকা ফুটানো বলে না, যে আপনি এখান থেকে মারলেন, আকাশে এটাকে একজন ধ্বংস করে দিল, তো মানে আলোকসজ্জা একটা, যে একটা ফুলঝুরি আমরা দেখলাম। তারপরে তো যা ক্ষতি হওয়ার হয়েছে এখানে, আমার মনে হয় না যুদ্ধের মনোভাব থেকে বা যুদ্ধমী মনোভাব থেকে আসলে বেরিয়ে আসতে হবে পৃথিবীকে। যুদ্ধ করে তো আর কোনো ফলাফল হবে না, সমাধান নয় যুদ্ধটা। সমাধান হচ্ছে আলোচনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা, এবং সেটাই কিন্তু করতে হবে। আমরা তো যুদ্ধটা দেখলাম, আমরা ইসরায়েলের আক্রমণ দেখলাম, আমরা ইরানের আক্রমণ দেখলাম, আমরা আমেরিকার আক্রমণটা দেখলাম। সব মিলিয়ে নেট রেজাল্ট কি? নেট রেজাল্ট কিছু ধ্বংসযোগ্য, নেট রেজাল্ট কিছু মানুষের মৃত্যু, নেট রেজাল্ট হলো ক্ষয়ক্ষতি, কোনো লাভ তো হলো না কোনো পক্ষের। তো সেখানে এই যে আখেরি যুদ্ধ, এটার যে ঘোষণা, এটা মনে হয় না যে এটা সিরিয়াস। এটা হতে পারে একটা রাজনৈতিক রিটোরিক, বাট কমিনি সাহেবের তো ওনারা তো রাজনৈতিক রিটোরিকে তেমন বিশ্বাস করেন না, সুতরাং এটা রাজনৈতিক রিটোরিক। এই জন্য বলছি যে মানুষকে সাহস রাখা, জাতির কাছে একটা বলা যে আমরা এখনো আছি, আমরা তৈরি আছি, আমরা করব, আমরা দেখিয়ে দেব। নাহলে যে সব ক্ষয়ক্ষতি হচ্ছে এটা তো জবাব মানে জাতি চাইতে পারে, নাগরিকরা চাইতে পারে, তো নাগরিকদের থামানোর একটা বুদ্ধি। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।